নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে যেটা আলোচনা করব, কোয়ান্ট অ্যাক্টিভ এর সঙ্গে মিরা অ্যাসেট এমার্জিং ব্লু চিপ এবং পিজিআই ফ্লেক্সি ক্যাপের একটা তুলনামূলক আলোচনা। তিনটে ফান্ডের সিমিলারিটি কি? তিনটে ফান্ডই লার্জ, মিড, স্মলে ইনভেস্ট করতে পারে, কিন্তু ডিফারেন্স আছে। তিনটে ফান্ড কিন্তু এক ক্যাটাগরিতে বিলং করে না। কোয়ান্ট অ্যাক্টিভ একটা মাল্টি ক্যাপ ক্যাটাগরির ফান্ড, দেখবো মাল্টি ক্যাপ ক্যাটাগরির ফান্ডের কি বৈশিষ্ট্য। মিরা অ্যাসেট এমার্জিং একটা লার্জ মিড ক্যাপ সেক্টরের ফান্ড, আর পিজিআইএম ইন্ডিয়া ফ্লেক্সি ক্যাপ এটা একটা ফ্লেক্সি ক্যাপ ফান্ড। তাহলে মিরা অ্যাসেট এমার্জিংকে প্রথমে দেখি। মিরা অ্যাসেট এমার্জিং লার্জ অ্যান্ড মিড ক্যাপ সেক্টরের ফান্ড। সেই লার্জ অ্যান্ড মিড ক্যাপ সেক্টর কিভাবে কাজ করে? দেখুন, লার্জ অ্যান্ড মিড ক্যাপ সেক্টরে যে ফান্ড ম্যানেজার হবে তাকে 35% লার্জ ক্যাপ ধরতেই হবে, 35% মিড ক্যাপ ধরতেই হবে। তাহলে আপনার টপ 70% কিন্তু টপ 250 কোম্পানিতে ইনভেস্ট হয়ে গেল, মানে একটু সেফ। টপ 250 কোম্পানি কেন না, টপ 100 কোম্পানিকে লার্জ ক্যাপ ধরা হয় আর তারপরে 150 কোম্পানিকে মিড ক্যাপ ধরা হয়। তাহলে আপনার 70% টপ 250 কোম্পানির মধ্যে রয়ে গেল ইনভেস্টমেন্ট। তাহলে সেফ ইনভেস্টমেন্ট তুলনামূলক হবে। তাহলে ফ্লেক্সি ক্যাপটা কি? ফ্লেক্সি ক্যাপ যদি আপনি দেখেন, তাহলে ফ্লেক্সি ক্যাপে 65% আপনাকে ইকুইটিতে থাকতে হবে। তার মধ্যে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ কতটা সেটা ফান্ড ম্যানেজারের ওপর ডিপেন্ড করছে। ফান্ড ম্যানেজার 65% ফুল ইকুইটি লার্জ ক্যাপেও শিফট করতে পারে, তাহলে এটা কিন্তু আরও সেফ। এরপরে যদি আপনি মাল্টি ক্যাপ ক্যাটাগরিতে দেখেন, মাল্টি ক্যাপ ক্যাটাগরি কিন্তু একটু রিক্সি। মাল্টি ক্যাপ ক্যাটাগরি কি বলছে? মাল্টি ক্যাপ ক্যাটাগরি বলছে 25% আপনাকে লার্জ ধরতে হবে, 25% মিড এবং 25% স্মল আপনাকে ধরে রাখতেই হবে। 75% অ্যালোকেশন ফিক্সড করা আছে, আর 25% যে এলবো রুম আছে সেটা আপনি যেখানে খুশি রাখতে পারেন। ফান্ড ম্যানেজাররা সাধারণত কি করে, লার্জ ক্যাপে ওই 25-এর লার্জ ক্যাপের যেটা, আর এই এলবো রুমের 25% ওটা পুরোটা 50% লার্জ ক্যাপে চলে যায়, আর 25% মিড, 25% স্মলে থাকে। তাহলে আপনাকে 25% স্মলে কিন্তু থাকতেই হবে, তার মানে রিস্ক এখানে কিন্তু বাড়ছে। এরপরে আমি যখন ডিটেলে ফান্ডগুলো নিয়ে আলোচনা করব, এই কথাটা মাথায় রেখে যদি আমি আলোচনা করি তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে আলোচনার শুরুতে প্রথমেই দেখে নেব ফান্ড ভার্সেস ফান্ড, মানে তিনটে ফান্ডকে একসঙ্গে ওভারল্যাপ করে 1 বছর, 3 বছর, 5 বছরে তাদের প্রেজেন্টেশনটা দেখব। তারপরে তাদের বেঞ্চমার্কে যাব, প্রত্যেক ফান্ডের নিজের নিজের বেঞ্চমার্কের সঙ্গে রিলেশন কেমন দেখব, এবং এই পারফরমেন্সের তফাৎ কেন হচ্ছে এটা বোঝার জন্য নিফটি 50, নিফটি 200 আর নিফটি 500কে একসঙ্গে ওভারল্যাপ করে একটা পারফরমেন্সটা বোঝার চেষ্টা করব। তারপরে পোর্টফোলিওর মধ্যে ঢুকবো, পোর্টফোলিও দেখব প্রধানত দুটো অ্যাঙ্গেল থেকে, একটা স্টক স্পেসিফিক পোর্টফোলিও দেখার চেষ্টা করব আর একটা সেক্টর স্পেসিফিক। তারপরে পোর্টফোলিও কনসেন্ট্রেশন দেখব, নাম্বার অফ স্টক এবং টপ 5, টপ 10 কীরকমভাবে ফান্ড অ্যালোকেট করে রেখেছে। তারপরে দেখব ভ্যালুয়েশন অ্যাসপেক্ট, মানে পিই পিবিটা কীরকম, কোন ফান্ড বেশি কস্টলি হয়ে গেছে, এবং লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপে কে কীরকমভাবে কনসেন্ট্রেট করেছে পোর্টফোলিও সেটা বোঝার চেষ্টা করব। এরপর রিটার্নের জায়গাটা দেখার চেষ্টা করব, মানে নিফটি 500টাকে বেঞ্চমার্ক যদি ধরে নেওয়া হয় আর ক্যাটাগরির তুলনায় তিনটে ফান্ডের নিজের নিজের পারফরমেন্স কেমন এবং তাদের নিজেদের মধ্যে কীরকম তুলনামূলক একটা আলোচনা করার চেষ্টা করব। তারপরে দেখব মিন, এসডি, বিটা, মানে যেগুলোকে বলা হয় রিস্ক রেশিও, ওই রিস্ক রেশিও দেখব এবং পারফরমেন্সটা বোঝার চেষ্টা করব, তাদের মধ্যে তুলনা, ক্যারেক্টারিস্টিকের তুলনা করার চেষ্টা করব। এবং শেষকালে ফান্ড ওভারল্যাপ, মানে একটা ফান্ডের সঙ্গে আর একটা ফান্ডের স্টকের কীরকম মিল, কত পার্সেন্ট পোর্টফোলিও ওভারল্যাপ হয়ে আছে সেটা বোঝার চেষ্টা করব। তাহলে প্রথমে দেখে নিই ফান্ড ভার্সেস ফান্ড, তারপরে দেখব ফান্ড ভার্সেস তার নিজের বেঞ্চমার্ক। যদি 1 বছর, 3 বছর, 5 বছরে দেখেন, চার্ট দেখেন, তাহলে কোয়ান্ট কিন্তু একদম শেষের দিকে পারফরমেন্স বেটার। বাকি কিন্তু 1 বছরে মিরে এবং পিজিআইএম ইনলাইন পারফরমেন্স দিচ্ছে, 3 বছরেও তাই। কিন্তু 5 বছরের চার্টে দেখুন, মিরের লার্জ অ্যান্ড মিড ক্যাপ সেক্টরের যে ফান্ড তার পারফরমেন্স কিন্তু বরাবরই ভালো ছিল। শেষ 6 মাসে এমন কি হলো যাতে কোয়ান্টকে হেল্প করলো সে ব্যাপারটা বোঝার চেষ্টা করব। কিন্তু তার আগে বেঞ্চমার্ক কম্প্যারিজন করে নিই। কোয়ান্টের বেঞ্চমার্ক হচ্ছে নিফটি 500, 1 বছর, 5 বছর এবং সিন্স ইনসেপশন আপনি যদি দেখেন এর বেঞ্চমার্ক রিলেশন কিন্তু খুব একটা ভালো নয়। শেষ 6 মাস ও নিজের বেঞ্চমার্ককে বিট করছে, তাছাড়া কিন্তু খুব একটা ভালো রিলেশন আপনি দেখতে পাবেন না। এবার পিজিআইএম ফ্লেক্সি ক্যাপ, পিজিআইএম ফ্লেক্সি ক্যাপেরও বেঞ্চমার্ক সেম নিফটি 500 এবং এর ক্যারেক্টারিস্টিকও সেম, বেঞ্চমার্ক রিলেশন খুব একটা ভালো নয়। শেষ 6 মাসে এদের বেঞ্চমার্ক থেকে বেটার রেজাল্ট দিয়েছে, কিন্তু তার আগে ঠিকঠাক বেঞ্চমার্কের সঙ্গে রিলেশন কিন্তু নেই। এরপর যদি আপনি মিরে অ্যাসেট লার্জ অ্যান্ড মিড ক্যাপকে দেখেন, এর বেঞ্চমার্ক কিন্তু আলাদা। এর বেঞ্চমার্ক হয়ে গেল নিফটি লার্জ অ্যান্ড মিড 250, যেমন আগে বলেছি প্রথমেই। তাহলে এর বেঞ্চমার্ক একটু ন্যারো, কিন্তু এক্ষেত্রে দেখুন এ কিন্তু 5 বছর এবং সিন্স ইনসেপশন
নিজের বেঞ্চমার্ককে লিড করছে। মানে আগের দুটো ফান্ড মানে পিজিআইএম আর কোয়ান্ট, ওদের তো বেঞ্চমার্কটা ব্রড বেঞ্চমার্ক ছিল, নিফটি 500 ছিল। নিফটি 500-এর মধ্যে যদি এরমভাবে ভেঙে নিই, টপ 100 কোম্পানি লার্জ ক্যাপ, তারপরে 150 কোম্পানি 150 কোম্পানি হচ্ছে মিড ক্যাপ, আর শেষের 250 কোম্পানি স্মল ক্যাপ। তাহলে মিডে কিন্তু লার্জ ক্যাপ আর মিড ক্যাপকে নিয়ে চলে, স্মল ক্যাপ এর বেঞ্চমার্কের মধ্যে নেই। তাহলে সেই পার্সপেক্টিভে কিন্তু মিডেকে বিচার করতে হবে। আরও একটি অ্যাঙ্গেল থেকে যদি বোঝার চেষ্টা করি, নিফটি 50, নিফটি 200 এবং নিফটি 500-কে যদি আমি 10 বছরের চার্টে ওভারল্যাপ করি, তাহলে দেখব নিফটি 500 কিন্তু বেশি রিটার্ন দিচ্ছে। আপনি দেখুন ভায়োলেট কালারের নিফটি 500 আউট পারফর্ম করছে ন্যারো বেঞ্চমার্কগুলোকে, মানে নিফটি 200 আর নিফটি 50-কে আউট পারফর্ম করছে। কিন্তু 2008-এ যখন মার্কেট পড়েছিল তখনও নিফটি 500 বেশি পড়েছিল। তার মানে এই সেক্টরটা, মাল্টি ক্যাপ সেক্টরটা একটু বেশি ভোলাটাইল, একটু রিক্সিও বটে, কিন্তু রিটার্নও বেশি ডেলিভার করতে সক্ষম। এই মাল্টি ক্যাপের তার মানে নিফটি 500 বেটার পারফর্ম করছে নিফটি 50-কে, মানে শেষের স্টকগুলো নিফটি 200 পরে যে আরও 300 স্টক আছে নিফটি 500-এর মধ্যে, তাদের পারফরমেন্স বেটার হয়েছে। এটা বোঝার জন্য আমি যদি আরেকটা ওভারল্যাপ চার্ট নিই, ধরুন লার্জ ক্যাপ এখানে আমি নিফটি 100 নিয়েছি এবং বিএসসি মিড ক্যাপ, বিএসসি স্মল ক্যাপকে ওভারল্যাপ করেছি 1 বছরের ফ্রেমে, তাহলে এখানে দেখুন স্মল ক্যাপ কিন্তু অনেক বেটার রিটার্ন দিয়েছে। কোয়ান্ট একটা মাল্টি ক্যাপ ফান্ড, এখানে 25% স্মল ক্যাপ ধরা আছে, তাহলে সেই স্মল ক্যাপের বেটার পারফরমেন্স কিন্তু এখানে এফেক্ট ফেলছে। আপনি দেখুন লাস্ট 1 ইয়ারে যদি বেঞ্চমার্কগুলো তুলনা করেন, নিফটি 50-কে কিন্তু আউট পারফর্ম করছে নিফটি 200 এবং নিফটি 500। তাহলে বেশি রিটার্ন দেওয়া, লাস্ট 6 মাসে কোয়ান্টের বেশি রিটার্ন দেওয়ার ব্যাপারটা কিছুটা ক্লিয়ার হলো, আরও ক্লিয়ার হবে। তার আগে কিছু জেনারেল ইনফরমেশন নিয়ে নিই। যদি আপনি AUM দেখেন, অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, তাহলে কোয়ান্ট কিন্তু খুব ছোট ফান্ড, মানে ছোট ফান্ডের ম্যানেজ করার সুবিধা পায় ফান্ড ম্যানেজার। খুব বড় ফান্ড হলে ফান্ড ম্যানেজারের ম্যানেজ করতে একটু অসুবিধা হয়, রিটার্ন একটু হ্যাম্পার করে। আচ্ছা, র্যাঙ্ক যদি আপনি দেখেন, ক্রিসিল কিন্তু 3টে ফান্ডকেই 5 স্টার র্যাঙ্ক দিয়েছে। বেঞ্চমার্ক যেমন আমি আগেও বলেছি, নিফটি 500 বেঞ্চমার্ক হচ্ছে কোয়ান্ট অ্যাক্টিভ এবং পিজিআইএম ফ্লেক্সি ক্যাপের, কিন্তু মিডের বেঞ্চমার্ক ন্যারো নিফটি 250, লার্জ অ্যান্ড মিড 250, এটা হচ্ছে মিডের বেঞ্চমার্ক। এক্সপেন্স রেশিও যার ব্রড বেঞ্চমার্ক যে নেবে তাকে কেনাকাটা বেশি করতে হবে, বিক্রি বেশি করতে হবে, রিস্ক বেশি ম্যানেজ করতে হবে, তার এক্সপেন্স রেশিও সাধারণভাবে বাড়বে। এবং টার্নওভার রেশিও যদি দেখেন, কোয়ান্ট অ্যাক্টিভের টার্নওভার রেশিও 327%, মানে 3 বার পোর্টফোলিও চেঞ্জ করে নিয়েছে 1 বছরে। পিজিআইএমেরও পোর্টফোলিও টার্নওভার কম নয়, 140%। এবার আমি একবার ফান্ড ম্যানেজারের উপরে একবার নজর নিয়ে তারপরে ডিটেল অ্যানালিসিসে ঢুকবো। কোয়ান্টের ফান্ড ম্যানেজার হচ্ছে অঙ্কিত পান্ডের সঙ্গে সঞ্জীব শর্মা, আর মিডে অ্যাসেটের ফান্ড ম্যানেজার বিখ্যাত নীলেশ সুরানা, তার সঙ্গে অঙ্কিত জৈন, এবং পিজিআইএম ফ্লেক্সি ক্যাপকে ম্যানেজ করেন অনিরুদ্ধ নাহার সঙ্গে আনন্দ স্যার এবং রবি স্যার। এরপরে এসডি বিটা মানে রিস্ক রেশিও আর পোর্টফোলিও অ্যানালাইসিস করার আগে একবার রিটার্ন অ্যাসপেক্টটা দেখে নিই। নিফটি 500-কে যদি আমি বেঞ্চমার্ক ধরে নিই এবং ক্যাটাগরি যদি আমি দেখে নিই, তাহলে দুজনের মধ্যে খুব একটা কিন্তু ডিফারেন্স নেই। ক্যাটাগরি এভারেজ কিন্তু নিফটি 500-কে রিফ্লেক্ট করছে। এবারে কোয়ান্ট অ্যাক্টিভ ফান্ডগুলোকে এবার আলোচনা করব তাদের পার্সপেক্টিভে, মানে বেঞ্চমার্ক আর ক্যাটাগরির পার্সপেক্টিভে কীরকম রিটার্ন দিচ্ছে। কোয়ান্ট অ্যাক্টিভ কিন্তু 1 বছর, 3 বছর, 5 বছরের বেটার রিটার্ন দিচ্ছে। মিডে অ্যাসেট এমার্জিং এও কিন্তু নিজের বেঞ্চমার্ক এবং ক্যাটাগরিকে বিট করছে। পিজিআইএম ফ্লেক্সি ক্যাপও নিজের বেঞ্চমার্ক এবং ক্যাটাগরিকে 1 ইয়ার, 3 ইয়ার, 5 ইয়ারে বিট করছে। এবার লাস্ট 1 ইয়ারের দেখুন এবং কোয়ান্ট অ্যাক্টিভকে দেখুন, 81% রিটার্ন দিচ্ছে লাস্ট 1 ইয়ারে কোয়ান্ট অ্যাক্টিভ। এর কারণ কিন্তু কোয়ান্ট অ্যাক্টিভ আমি চার্টেও দেখেছি, কোয়ান্ট অ্যাক্টিভ কিন্তু লাস্ট 6 মাসে খুব ভালো পারফরমেন্স দিয়েছে এবং এর কারণটাও কিন্তু স্মল ক্যাপের পারফরমেন্স। লাস্ট 1 ইয়ারে স্মল ক্যাপ যে দারুণ একটা আউট পারফরমেন্স দিয়েছে, লার্জ ক্যাপ মিড ক্যাপকে অনেক পিছনে ফেলে দিয়েছে, এবং মাল্টি ক্যাপের মধ্যে 25% স্মল ক্যাপ ধরা আছে, আমি আগেও বলেছি, সেই জায়গাটা কিন্তু এখানে রিফ্লেক্ট করছে। এরপরে পোর্টফোলিও কনসেন্ট্রেশন দেখবো, তারপরে পোর্টফোলিও ওভারল্যাপিং ইস্যুতে যাবো। পোর্টফোলিও কনসেন্ট্রেশনে প্রথমে দেখবো নাম্বার অফ স্টক। দেখুন ক্যাটাগরির তুলনায় পিজিআইএম এবং কোয়ান্ট অ্যাক্টিভ এরা কিন্তু কম স্টক রেখেছে, মানে একটু কনসেন্ট্রেটেড পোর্টফোলিও বানাচ্ছে। মিডে কিন্তু একটু ডাইভার্সিফাই করছে, স্টকের সংখ্যা বেশি, একটু ডাইভার্সিফাই রিস্ক কমানোর একটা চেষ্টা। টপ 5, টপ 10-এর হোল্ডিংয়েও যদি আপনি দেখেন, কোয়ান্ট অ্যাক্টিভের কিন্তু কনসেন্ট্রেট পোর্টফোলিও আপনি দেখতে পাবেন, এবং মিডের পোর্টফোলিও একটু ডাইভার্সিফাই, একটু ডিফেন্সিভ, নাম্বার অফ স্টক বেশি, কিন্তু টপ 5-এ আবার পার্সেন্টেজ অফ অ্যালোকেশন কম। এরপরে যখন পোর্টফোলিওর মধ্যে অন্য অ্যাঙ্গেল থেকে দেখব তখন আরও ব্যাপারটা ক্লিয়ার হবে। এখন দেখব লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপে কোন ফান্ড কীরকমভাবে অ্যালোকেট করে রেখেছে। যদি আপনি লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপের অ্যালোকেশনের দিকে একবার নজর রাখেন, লার্জ ক্যাপে দেখুন ক্যাটাগরির থেকে 3 জনেই কম লার্জ ক্যাপ নিয়ে চলছে, মানে একটু অ্যাগ্রেসিভ স্টান্স। তুলনামূলক মিডে একটু ডিফেন্সিভ, বাকি দুজন মানে কোয়ান্ট এবং পিজিআইএম কিন্তু একটু বেশি অ্যাগ্রেসিভ। এবার মিড অ্যান্ড স্মলকে যদি একসাথে দেখেন, ক্যাটাগরির তুলনায় দুজনেই মিড অ্যান্ড স্মল কিন্তু বেশি,
তার মানে এখানেও আবার অ্যাগ্রেসিভ স্ট্যান্ড প্রমাণিত। কিন্তু মিডেকে দেখুন, এখানে আবার মিডে কিন্তু স্মল ক্যাপে 2% অ্যালোকেশন করে রেখেছে, মিড ক্যাপে বেশি করে রেখেছে, কিন্তু তার মানে মিডে একটু ডিফেন্সিভ হয়ে গেল। যেমন আগেই বলেছি নিফটি 250 হচ্ছে মিডের বেঞ্চমার্ক, মানে ওর বেঞ্চমার্কের মধ্যে স্মল ক্যাপ কিন্তু আসে না, ফান্ড ম্যানেজার কিন্তু স্মল ক্যাপ না নিলেও ওই বেঞ্চমার্ককে বিট করতে পারবে। এরপর পোর্টফোলিওর মধ্যে ঢুকে যখন অ্যানালিসিস করবো তখন ব্যাপারটা আরও ক্লিয়ার হবে যে মিডে কীভাবে তার পোর্টফোলিও বানিয়েছে। যদি স্টক স্পেসিফিক আপনি দেখেন তাহলে দেখবেন মিডের টপ 5-এ কিন্তু অনেক ব্যাংক আছে, কিন্তু পিজিআইএম এবং কোয়ান্ট অ্যাক্টিভের কিন্তু ব্যাংক স্টক ফাইন্যান্সিয়াল এক্সপোজার কম, অটোমোবাইল এক্সপোজার কম। যদি আপনি সেক্টর স্পেসিফিকটা ছবিটা নিয়ে নেন তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখুন মিডের পোর্টফোলিওতে 30% ব্যাংক ফাইন্যান্সিয়াল এক্সপোজার আছে, তাছাড়া অটোমোবাইলেও ভালো এক্সপোজার আছে। কিন্তু পিজিআইএম এবং কোয়ান্ট অ্যাক্টিভ ও এফএমসিজি, টেকনোলজি, হেলথ কেয়ার, মানে যেগুলোকে ডিফেন্সিভ সেক্টর ধরা হয়, সেই ডিফেন্সিভ সেক্টরে তাদের অ্যালোকেশন বেশি করে রেখেছে, তাহলে একটু ডিফেন্সিভ যাওয়ার চেষ্টা করছে। মিডে কিন্তু তুলনামূলক অ্যাগ্রেসিভ। মিডের ওখানে ডাইভার্সিফায়ার অ্যাপ্রোচ হলেও 61 স্টক নিলেও এখানে পোর্টফোলিও কিন্তু ব্যাংকিং সেক্টরের দিকে একটু হেলে আছে। এসডি বিটা মানে রিস্ক রেশিওগুলো দেখার আগে একবার ভ্যালুয়েশন অ্যাসপেক্টটা দেখে নিই। ভ্যালুয়েশন মানে পিই, পিবি, প্রাইস টু আর্নিং এবং প্রাইস টু বুক। আপনি যদি দেখেন কোয়ান্ট অ্যাক্টিভের পিই এবং পিবি সবচেয়ে কম এবং পিজিআইএম ফ্লেক্সি ক্যাপের পিই এবং পিবি সবচেয়ে বেশি, মানে ফান্ডটা বেশি কস্টলি পিজিআইএম ফ্লেক্সি ক্যাপের, আর সবচেয়ে সস্তা ফান্ড হচ্ছে কোয়ান্ট অ্যাক্টিভ। প্রতিটা ফান্ডে কিছু স্টক থাকে, সেই স্টকের পিই এবং পিবিটা ফান্ডের পিই পিবিকে রিফ্লেক্ট করে। এবারে ভ্যালু ইনভেস্টাররা বলবে যে যেটা সস্তা সেটা নেওয়া ভালো, আর গ্রোথ ইনভেস্টাররা বলবে যে যে প্রমাণ করেছে অলরেডি সে ভালো কোম্পানি এবং ইনভেস্টাররা অলরেডি সেটাতে বিলিভ করেছে এবং ইনভেস্ট করেছে, তবেই না তার পিই এবং পিবি ভ্যালুয়েশনটা বেড়েছে। তাহলে যে বেড়েছে, যে প্রমাণ করেছে সেই চলবে, তাহলে গ্রোথ ইনভেস্টার হায়ার পিই পিবিকে পছন্দ করবে। এরপরে আমরা রিস্ক রেশিওগুলো একটু দেখে নিই। রিস্ক রেশিও মানে মিন, এসডি, বিটা, শার্প, আলফা। প্রথমে দেখি মিন মানে এভারেজ রিটার্ন। দেখুন ক্যাটাগরির তুলনায় তিনটে ফান্ডেরই এভারেজ রিটার্ন মিন বেশি, মানে তিনটে ফান্ডই ক্যাটাগরিকে আউট পারফর্ম করছে। এবারে যদি ফান্ড ভার্সেস ফান্ড দেখেন, কোয়ান্ট অ্যাক্টিভ মানে মাল্টি ক্যাপ ফান্ড যার স্মল ক্যাপে অ্যালোকেশন 25% ফিক্স করা আছে, তার এভারেজ রিটার্ন সবচেয়ে বেশি হয়েছে, খুব স্বাভাবিক। এবারে এইচডি আর বিটাটা দেখে নিই। এইচডি বিটা হচ্ছে ভোলাটিলিটি ইন্ডিকেটার। ইনভেস্টাররা এরকম করে ভাবে যদি আমার রিটার্ন সেম আসে তাহলে আমি লো ভোলাটাইল ফান্ড নেব, তাহলে লোয়ার ইজ বেটার। তাহলে এখানে দেখুন ক্যাটাগরির তুলনায় তিনজনই কিন্তু হায়ার ভ্যালু দিচ্ছে, মানে সবাই ক্যাটাগরির থেকে বেশি ভোলাটাইল। এবার কোয়ান্ট অ্যাক্টিভ অবশ্যই আরও বেশি ভোলাটাইল হয়ে যাচ্ছে, তার কারণ স্মল ক্যাপ এক্সপোজার এখানে সবচেয়ে বেশি। এরপর শার্প এবং আলফাকে দেখে নিই। শার্প বলে আপনার ফান্ড রিটার্ন জেনারেট করার জন্য কতটা রিস্ক নিচ্ছে, এখানে হায়ার ইজ বেটার হয়। তাহলে ক্যাটাগরির থেকে দেখুন মিরে ছাড়া বাকি দুজনেরই কিন্তু হায়ার শার্প ভ্যালু দেখাচ্ছে। এবার আলফা বলে আপনার বেঞ্চমার্ক যদি জিরো রিটার্ন দেয় আপনার ফান্ড কত রিটার্ন জেনারেট করতে পারবে। ক্যাটাগরির তুলনায় সবাই অনেক বেটার রিটার্ন জেনারেট করছে, কিন্তু কোয়ান্ট অ্যাক্টিভ সবচেয়ে বেশি এগিয়ে আছে, প্রায় 13% বেঞ্চমার্ক প্লাস রিটার্ন দিতে সক্ষম। এবার আপনি কোয়ান্ট অ্যাক্টিভকে দেখুন, কোয়ান্ট অ্যাক্টিভের মিন বেশি, এসডিবিটা বেশি, ফান্ডটা বেশি ভোলাটাইল, তবুও কিন্তু এই ভোলাটিলিটি নিয়েও আপনাকে বেশি মিন, বেশি আলফা দিচ্ছে। এবার পিজিআইএমকে একটু দেখুন, পিজিআইএম কিন্তু কম ভোলাটাইল, সবচেয়ে কম ভোলাটাইল, কিন্তু আলফা কিন্তু কম ডেলিভার করছে না। বেঞ্চমার্ক প্লাস 10% আপনাকে আলফা দিচ্ছে এবং মিন ভ্যালুও বেশ ভালোই, ক্যাটাগরির তুলনায় ভালোই মিন ভ্যালু। এবার পোর্টফোলিও ওভারল্যাপিং ব্যাপারটাকে অ্যাড্রেস করার পরে পুরো ব্যাপারটাকে 1, 2, 3 করে সাম আপ করবো। আমরা আগে দেখেছি মিরের যে পোর্টফোলিও তাতে একটু ব্যাংক ফোকাস, অটোমোবাইল ফোকাস বেশি, এবং পিজিআইএম এবং কোয়ান্ট অ্যাক্টিভের সেটা কিন্তু নয়, ওরা একটু ডিফেন্সিভ সেক্টরে এফএমসিজি, হেলথ কেয়ার, ফার্মাসিউটিক্যালের মধ্যে আছে। এবারে যদি আমরা কোয়ান্ট অ্যাক্টিভ এবং পিজিআইএমের ওভারল্যাপিং দেখি তাহলে কোয়ান্ট অ্যাক্টিভ এবং পিজিআইএম দুজনের কাছেই 46টা করে স্টক, কিন্তু যদি স্টক স্পেসিফিক ডিটেলে দেখেন 8টা কমন স্টক এবং 14% টোটাল পোর্টফোলিও ওভারল্যাপিং আছে। এবার কোয়ান্ট অ্যাক্টিভের সঙ্গে মিরে অ্যাসেট দেখি, মিরে অ্যাসেটের পোর্টফোলিওতে কিন্তু 61টা স্টক আছে, একটু বেশি স্টক রেখেছে, তবুও এক্ষেত্রেও 16টা কমন স্টক এসে গেছে এবং 20% পোর্টফোলিও ওভারল্যাপ হয়ে গেছে। কিন্তু মিরে অ্যাসেট আর পিজিআইএমের ওভারল্যাপিংটা সবচেয়ে বেশি। পিজিআইএমে 46টা স্টক, মিরে অ্যাসেটে 61টা স্টক আছে, তার মধ্যে 16টা কমন স্টক এবং 33%, 1/3 ওভারল্যাপিং আছে। তাহলে এই ওভারল্যাপিংটাকে আপনাকে কিন্তু পোর্টফোলিওর মধ্যে নেওয়া যাবে না।
কিন্তু কোয়ান্ট অ্যাক্টিভের সঙ্গে মিডে অ্যাসেট এবং কোয়ান্ট অ্যাক্টিভের সঙ্গে পিজিআইএম ফ্লেক্সি ক্যাপের কিন্তু খুব একটা ওভারল্যাপিং নেই, তো 12% 15%-এর মধ্যেই ওভারল্যাপিং আছে। এই দুটো আপনি একসঙ্গে পোর্টফোলিওতে রাখতেই পারেন। এবার পুরো ব্যাপারটা 1 2 3 করে সাম আপ করবো। প্রথমে যখন আমি 3টে ফান্ডকে একসঙ্গে 1 বছর 3 বছর 5 বছরের ফ্রেমে ওভারল্যাপ করেছিলাম, তখন দেখেছিলাম 1 আর 3 বছরে কোয়ান্ট অ্যাক্টিভের পারফরমেন্স বেটার, 5 বছরে মিডের বেটার পারফরমেন্স চলছিল, শেষকালে কোয়ান্টের পারফরমেন্স বেটার হয়েছিল। এটার কারণ হিসেবে আমরা যখন অ্যানালিসিসে ঢুকেছিলাম তখন দেখলাম যে নিফটি 50, নিফটি 200 আর নিফটি 500-এর যখন আমরা অ্যানালিসিস করলাম তখন দেখলাম যে যেটা ব্রড বেঞ্চমার্ক নিফটি 500 আউট পারফর্ম করছে নিফটি 50 এবং নিফটি 200-কে, 1 বছরের চার্টেও আউট পারফর্ম করছে, এবং স্মল ক্যাপের অনেক বেটার পারফরমেন্স লাস্ট 1 ইয়ারে দেখতে পাওয়া গেছে লার্জ ক্যাপের মিড ক্যাপের তুলনায়। সেই জন্যই কোয়ান্টের একটা শেষের দিকে পারফরমেন্স বেটার হয়েছে। এরপরে যখন আমরা বেঞ্চমার্ক নিয়ে আলোচনা করলাম তখন দেখেছি মিডে অ্যাসেটের একটু ন্যারো বেঞ্চমার্ক, 250 স্টকের বেঞ্চমার্ক আছে মিডে অ্যাসেটের লার্জ অ্যান্ড মিড ক্যাপে, বাকি দুজনই কিন্তু 500 স্টকের বেঞ্চমার্ককে ফলো করে, তাহলে একটু তারা ভোলাটিলিটি দেখাবে। এরপরে যখন পোর্টফোলিও অ্যানালিসিস করতে ঢুকেছি তখন দেখেছি মিডে একটু ডাইভার্সিফাই করার চেষ্টা করেছে, পোর্টফোলিওকে একটু বেশি স্টক নিয়েছে 61টা, কিন্তু আবার ফোকাস রেখেছে ব্যাংকিং এবং অটোমোবাইলে একটু বেশি ফোকাস রেখেছে, মানে একটু অ্যাগ্রেসিভ একটু ডিফেন্সিভের লক্ষণ। এবার আমি যখন ভ্যালুয়েশন দেখেছি পিইপিবি কোয়ান্ট অ্যাক্টিভ কিন্তু সবচেয়ে পিইপিবি ভ্যালুয়েশনটাকে কমিয়ে রাখতে পেরেছে, পি এবং পি দুটোই কিন্তু কোয়ান্ট অ্যাক্টিভের কম। এবার লার্জ ক্যাপ মিড ক্যাপে যখন অ্যালোকেশন দেখেছি তখন দেখেছি সবাই কিন্তু ক্যাটাগরির থেকে কিন্তু একটু অ্যাগ্রেসিভ যাচ্ছে, লার্জ ক্যাপ কম ক্যাটাগরির তুলনায় এবং মিড অ্যান্ড স্মল বেশি। তবুও মিডে অ্যাসেটের আবার এখানে একটা ব্যাপার আছে, মিডে অ্যাসেট স্মল ক্যাপ ও তো দরকার নেই, ও তো টপ 250 কোম্পানিকে নিজের বেঞ্চমার্ক মনে করে, তাহলে ও কিন্তু 2% স্মল ক্যাপ নিয়ে নিজের পোর্টফোলিও তৈরি করছে, মানে কম রিস্কি মিডে অ্যাসেট তুলনামূলকভাবে। এবার রিটার্ন পার্সপেক্টিভ যখন আমরা দেখেছি তখন দেখছি ক্যাটাগরিকে এবং বেঞ্চমার্ককে 3টে ফান্ডে আউট পারফর্ম করছে, কিন্তু লাস্ট 1 ইয়ারে কোয়ান্ট অ্যাক্টিভ একটা দারুণ পারফরমেন্স দিচ্ছে, 81% রিটার্ন ডেলিভার করছে। সেটারও কারণ সেই স্মল ক্যাপেরই একটা পারফরমেন্স, সেটা আমরা আগে অ্যানালিসিস করে বুঝেছি। এবারে যখন আমরা এইচডিবিটা মানে রিস্ক রেশিওগুলো দেখেছি, রিস্ক রেশিওগুলোই দেখেছি কোয়ান্ট অ্যাক্টিভ কিন্তু বেশি ভোলাটাইল, স্বাভাবিকভাবে তার স্মল ক্যাপে এক্সপোজার বেশি আছে, 25% স্মল ক্যাপ রাখতেই হচ্ছে, সে একটা মাল্টি ক্যাপ ক্যাটাগরির ফান্ড, কিন্তু তবুও আপনাকে কিন্তু বেটার মিন দিচ্ছে। এবার গড় আয় রিটার্ন কিন্তু বেশি দিচ্ছে, আলফা কিন্তু বেশি জেনারেট করছে, তাহলে এটাও তো ফান্ড ম্যানেজারের কাজ, বেশি ভোলাটিলিটি ম্যানেজ করে যদি বেশি রিটার্ন দিতে পারে আপনাকে তাহলে সেটা ভালো। এবার পোর্টফোলিও ওভারল্যাপিং দেখেছি আমি কোয়ান্ট অ্যাক্টিভের সঙ্গে দুটো ফান্ডেরই পোর্টফোলিও ওভারল্যাপিং খুব একটা খারাপ জায়গায় নেই, কিন্তু 33% ওভারল্যাপিং হয়ে গেছে মিডের সঙ্গে যখন পিজিআইএমের, তাহলে ওই ওভারল্যাপিংটা আমি অ্যাভয়েড চাইলে করতে পারি। আর বর্তমানে যা সিনারিও, মার্কেটে যে সিনারিও, একটু সব কিছু একটু দাম ফাম বেড়ে টেড়ে গেছে, তাহলে এই সময় একটু ন্যারো বেঞ্চমার্ক, একটু ডিফেন্সিভ বেঞ্চমার্ক হয়তো ইনভেস্টাররা পছন্দ করতে চাইছে, একটু রিস্ক কমাতে চাইছে। সেই দিক দিয়ে দেখতে গেলে লার্জ অ্যান্ড মিড ক্যাপ সেক্টরের মিডে অ্যাসেট ও কিন্তু একটু ডিফেন্সিভভাবে চলছে, ও কিন্তু অ্যাগ্রেসিভ স্টান্স নয়, কম বেশি স্টক নিয়ে পোর্টফোলিও তৈরি, ভ্যালুয়েশন বলুন, বেঞ্চমার্ক রিলেশন বলুন, রিস্ক রেশিও বলুন, সব দিক থেকে মিডে অ্যাসেট কিন্তু মোটামুটি ঠিক আছে, ভালো ফান্ড, ভালো পারফর্ম করছে, তাহলে এর উপরে ইনভেস্টার ভরসা রাখতেই পারে। এই অ্যানালিসিসটা এখানেই শেষ করছি। হাজার কোয়ারি থাকতে পারে সম্বন্ধে, কমেন্ট বক্সে এসে যদি কমেন্ট করেন আমি আমার সাধ্যমতো বোঝানোর চেষ্টা করব। আর পরের ভিডিও দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।